বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন শিক্ষাক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের কির্চফের সূত্রের ব্যবহার অংশটুকুতে। গতদিন আমরা কির্চফের সূত্রের ধারণা নিয়েছিলাম। তো পদার্থ সেকেন্ড পার্টি, তো জটিল বর্তনীর ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কির্চফের সূত্রটা। তো আমরা জটিল বর্তনীর ক্ষেত্রে প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য, রোধ এগুলা নির্ণয় করার জন্য এই সূত্রটা ব্যবহার করে থাকি। তো জটিল বর্তনীর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই সূত্রটা ব্যবহার করা হয়। তো আজকে আমরা প্রথমত হুইটস্টোন ব্রিজ, এই হুইটস্টোন ব্রিজে কির্চফের সূত্রের ব্যবহারটা দেখব। তো চারটা রোধকে শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করে একটি আবদ্ধ লুপ বা আবদ্ধ বর্তনী তৈরি করার পর যে চারটা সংযোগস্থল পাওয়া যায়, সেই তার দুইটা বিপরীত সংযোগস্থলের মাঝে একটা বিদ্যুৎ কোষ এবং অপর দুইটা বিপরীত সংযোগস্থলের মাঝে একটা গ্যালভানোমিটার যুক্ত করলে যে বর্তনী তৈরি হয় তাকে কিন্তু হুইটস্টোন ব্রিজ বলে। তার মানে চারটা রোধকে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে আমরা যে বদ্ধ বর্তনী পাই, তার দুইটা বিপরীত প্রান্তে একটা তড়িৎচালক বল এবং অপর দুইটা বিপরীত প্রান্তের মাঝে একটা গ্যালভানোমিটার সংযোগে যে বর্তনী তৈরি হয় তাকে হুইটস্টোন ব্রিজ বলে। তোমরা এই চিত্রটাতে পি কিউ আর এস চারটা রোধ কে দেখতে পাচ্ছ। এই চারটা রোধকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। যুক্ত করার ফলে এ, সি, ডি এবং এফ চারটে সংযোগ বিন্দু তৈরি হয়েছে। এ এবং ডি বিপরীত দুটি সংযোগ বিন্দুর মাঝে দেখো আমরা একটা ব্যাটারি, যার তড়িৎচালক বল ই, ব্যাটারি বি দ্বারা প্রকাশ করতে পারি, যার তড়িৎচালক বল ই, একটা চাবি, একটা পরিবর্তনশীল রোধ আর এইচ শ্রেণী সমবায়ে যুক্ত করে দিছি। আর সি এবং এফ দুইটা বিপরীত সংযোগস্থলের মাঝে এই যে গ্যালভানোমিটার জি যুক্ত করেছি। তার মানে এই সম্পূর্ণ সমবায়টাই আমাদের একটা হুইটস্টোন ব্রিজ। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে এই যে প্রবাহ, মূল প্রবাহ আই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানে এ বিন্দুতে আসার পর এই বিভিন্ন রোধের মধ্য দিয়ে যাচ্ছে, আবার বিভিন্ন রোধের মধ্য দিয়ে গিয়ে ডি বিন্দুতে আবার প্রবাহ মাত্রাগুলা আবার পুনরায় মিলিত হচ্ছে। তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ প্রবাহিত হবে কিনা, বিদ্যুৎ যাবে কিনা, সেটা নির্ভর করবে সি এবং এফ বিন্দুর বিভব পার্থক্যের উপরে। যদি সি এবং এফ এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকে, তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বিদ্যুৎ যাবে এবং কম বা বেশি কাটার বিক্ষেপ দেখা যাবে। এই অবস্থাটাকে গ্যালভানোমিটারের বা ব্রিজের অসম অবস্থা বলা হয়ে থাকে। কিন্তু যদি সি বিন্দু এবং এফ বিন্দুর বিভব পার্থক্য সমান হয়, তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। তখন গ্যালভানোমিটারের কাটা সাম্য অবস্থায় থাকবে। এই অবস্থাটাকে ব্রিজের সাম্য অবস্থা বলা হয়ে থাকে। তো এই কির্চফের সূত্র প্রয়োগ করে আমরা এই হুইটস্টোন ব্রিজের কার্যনীতি, হুইটস্টোন ব্রিজ কোন নীতিতে কাজ করে আমরা সেটা প্রতিষ্ঠা করতে পারি। অথবা হুইটস্টোন ব্রিজের তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য এগুলাও নির্ণয় করতে পারি। তো আমরা এখন প্রথমত এগুলা নির্ণয়ের জন্য আমরা ধরে নিচ্ছি যে চারটা রোধ যে আমরা লাগিয়েছি, একটা রোধ হচ্ছে পি, একটা কিউ, একটা আর এবং একটা এস, আর গ্যালভানোমিটার হচ্ছে জি। এদের মধ্য দিয়ে আনুষঙ্গিক বা প্রবাহ মাত্রাগুলো ধরে নিলাম I1, I2, I3, I4 এবং IG। তাহলে এ বিন্দুতে তো মূল প্রবাহ এসেছে, আবার ডি বিন্দু থেকে মূল প্রবাহ এখানে মিলিত হয়েছে। কিন্তু সি এবং এ বিন্দুতে বিভিন্ন প্রবাহ মাত্রাগুলো একত্রে যুক্ত হয়েছে। এই এ বিন্দু আর ডি বিন্দুতে কিন্তু গ্যালভানোমিটার প্রবাহটা নাই। এই জন্য সি বিন্দুতে আর এ বিন্দুতে আমরা কির্চফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই। সি বিন্দুতে প্রয়োগ করে পাই I1 মাইনাস I3 মাইনাস IG ইকুয়াল টু 0। অথবা এখান থেকে লেখা যায় I1 ইকুয়াল টু I3 প্লাস IG। আবার এ বিন্দুতে কির্চফের প্রথম সূত্র থেকে লেখা যায়, তোমরা ওখানে দেখো ওখানে I2 প্লাস IG মাইনাস I4 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা লিখতে পারতেছি I4 ইকুয়াল টু I2
প্লাস আই জি। এখন কির্চফের আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে যাচ্ছি। তো এখানে বদ্ধ বর্তনী আমরা দেখতে পাচ্ছি এ সি এফ এ একটা বদ্ধ বর্তনী, আবার সি জি এফ সি আর একটা বদ্ধ বর্তনী। এই বদ্ধ বর্তনী গুলাতে কিন্তু কোন রকম তোমাদের তড়িৎ চালক বলের কোনো উৎস নাই। তাহলে এ সি এফ এ এই বদ্ধ বর্তনীতে আমরা যদি কির্চফের প্রথম সূত্রটা প্রয়োগ করি, দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি, তাহলে পাবো I1P মাইনাস I1P প্লাস IgG মাইনাস I2R ইকুয়াল টু 0। আর CDFC এই বদ্ধ বর্তনীতে যদি আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি, তাহলে পাবো I3Q মাইনাস I4S মাইনাস IgG ইকুয়াল টু 0। যেহেতু তড়িৎ চালক বল নাই, এই জন্য এই প্রান্তটা 0 হয়ে গেছে। কিন্তু যদি ব্রিজটা সাম্যাবস্থায় থাকে, তাহলে কিন্তু আইজিটা শূন্য হবে, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে আইজি যদি 0 হয়, আইজি 0 হলে আমরা এখান থেকে লিখতে পারি I1 ইকুয়াল টু I3 আর I4 ইকুয়াল টু I2। আর এখান থেকে আইজি যদি 0 হয়, তাহলে এই পদটা আর এই পদটা 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো I1P ইকুয়াল টু I2 আর এখান থেকে লিখতে পারি I3Q, এটা আমরা 1 নম্বর দিলাম। এটা হচ্ছে I4S, এটা 2 নম্বর দিলাম। এখন 1 নম্বরকে যদি আমরা 2 নম্বর দিয়ে ভাগ দেই, এক নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি I1P বাই I3Q ইকুয়াল টু I2R বাই I4S। কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি I1 এবং I3 সমান, তাহলে I1 এবং I3 ক্যান্সেল যায়, তাহলে হলো P বাই Q ইকুয়াল টু R বাই S। R2 এবং R4 যেহেতু সমান, তাহলে আমরা এদেরকে বাদ দিয়ে দেখো আমরা লিখতে পাচ্ছি P বাই Q ইকুয়াল টু R বাই S। তো এইটাই হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে একই সারিতে যে রোধগুলো আছে তাদের অনুপাত যদি পরস্পর সমান হয়, তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। এইটি হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের কার্যবিধি। অথবা ব্রিজের গ্যালভানোমিটার যেখানে আছে তার একই পাশে যে রোধ দুইটা আছে, তো না আমাদের আগেরটাই যে একই সারিতে যে রোধগুলো আছে P এবং Q এদের অনুপাত, এবং পরের সারিতে যে রোধগুলো আছে তাদের অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। এই অনুসারে আমরা যদি এখানে P, Q আর S এর 4টা রোধের মধ্যে যে কোনো 3টা রোধ জানতে পারি, তাহলে এই 3টা রোধের মান বসায় দিয়ে আরেকটা অজানা রোধের মান আমরা বের করতেই পারি। এই গেল আমাদের হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে কির্চফের সূত্র। এখন আমরা দেখতে যাচ্ছি যে বিদ্যুৎ কোষের সমবায়ের ক্ষেত্রে কির্চফের সূত্র প্রয়োগ করে আমরা কি পাবো। বিদ্যুৎ কোষের সমবায় আমরা আগে দেখেছিলাম যে শ্রেণী সমবায় আছে আর সমান্তরাল সমবায় আছে। প্রথমত শ্রেণী সমবায়টা আমরা দেখতে চাই যে কতগুলো বিদ্যুৎ কোষকে যদি এমন ভাবে সংযোগ দেওয়া হয় যে প্রথম কোষের ধনাত্মক প্রান্ত দ্বিতীয় কোষের ঋণাত্মক প্রান্তের সাথে, দ্বিতীয় কোষের ধনাত্মক প্রান্ত তৃতীয় কোষের ঋণাত্মক প্রান্তের সাথে এইভাবে সংযোগ দেওয়া থাকে, তাহলে সেই কোষের সমবায়টাকে শ্রেণী সমবায় বলা হয়। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ E1, E2, E3 তড়িৎ চালক বল বিশিষ্ট 3টা বিদ্যুৎ কোষ দেখা যাচ্ছে, যাদের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1, R2 এবং R3। এদেরকে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে একটা আর রোধের বহি রোধের সাথে যুক্ত করা হয়েছে। আমরা বর্তনীতে প্রবাহমাত্রা দেখতে পাচ্ছি I। তাহলে এই বর্তনীতে কির্চফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা পাই, তো E1 প্লাস E2 প্লাস
E3 ইকুয়াল টু মোট তড়িৎচালক বল আমরা লিখতে পারবো I_R1 প্লাস I_R2 প্লাস I_R3 প্লাস I_R। তো এখান থেকে যদি এদিকে আমরা I কমন নেই তাহলে দেখতে পারি R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R। এখান থেকে আমরা লিখতে পারি I সমান সমান E1 প্লাস E2 প্লাস E3 বাই R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R। যদি n সংখ্যক কোষ আমরা এইভাবে যুক্ত করে থাকি তাহলে n সংখ্যক কোষের মোট তড়িৎচালক বল প্রতিটা তড়িৎচালক বল যদি সমান হয় E আর n সংখ্যক কোষ যদি যুক্ত করি মোট তড়িৎচালক বল হবে N আর প্রতিটার অভ্যন্তরীণ রোধ যদি হয় R এবং n সংখ্যক যদি যুক্ত করে দেই তাহলে মোট অভ্যন্তরীণ রোধ হবে NR। তাহলে R প্লাস NR আমরা এটা লিখতে পারি NR। তো I সমান সমান n সংখ্যকের ক্ষেত্রে এই অবস্থায় এসে যদি R এর মান NR এর চেয়ে অনেক অনেক বেশি হয় তাহলে R এর সাপেক্ষে আমরা এটা অগ্রাহ্য করতে পারি। তখন আমরা লিখতে পারবো I সমান সমান E বাই R ইকুয়াল টু N গুণন E বাই R। মানে একটা কোষ যে বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করবে তার n গুণের সমান হবে মোট বিদ্যুৎ প্রবাহ। কিন্তু যদি R এর মানটা NR এর চেয়ে অনেক অনেক ছোট হয় তাহলে আমরা লিখতে পারবো I সমান সমান NE বাই NR। তাহলে NN কাটা গেলে E বাই R। তার মানে যদি অভ্যন্তরীণ রোধ বহিরোধের চেয়ে অনেক বেশি হয় তাহলে একটা বিদ্যুৎ কোষ যে প্রবাহ মাত্রা সরবরাহ করবে ওই আমরা অনেকগুলো n সংখ্যক বিদ্যুৎ কোষ সরবরাহ করে একই রকম প্রবাহ মাত্রা পাবো। এরপরে টপিকটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কির্চফের সূত্র। তো আমরা তো আগে সংজ্ঞা দেখেছিলাম যে কতগুলা বিদ্যুৎ কোষকে যদি এমন ভাবে যুক্ত করা হয় প্রতিটা বিদ্যুৎ কোষের ঋণাত্মক প্রান্তে একটা নির্দিষ্ট বিন্দুতে আর প্রতিটা বিদ্যুৎ কোষের ধনাত্মক প্রান্তে অপর একটা নির্দিষ্ট বিন্দুতে সংযোগ দেওয়া হয় তাহলে এই সমবায়টাকে আমরা বলছিলাম সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে হিসাবটুকু আছে তোমরা একটু বই থেকে দেখে নিও। যদি কোথাও সমস্যা হয় তো আমার ফোন নম্বর তো তোমাদের দেওয়াই আছে 01710852823। তো এই নম্বরে আমাকে যে কোনো সময় তোমরা ফোন দিলে আমি তোমাদের যদি ঝামেলা লাগে সেটুকু বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো।